আগামী দিনে বীর সাহেব চরমনের নেতৃত্বে বাংলাদেশের সকল ইসলামপন্থী দল একত্রিত হয়ে যদি আপনাদের কাছে একটা ভোট ভিক্ষা চায়, সেই ভোট ভিক্ষা দিতে আপনারা যে আছেন তো ইনশাল্লাহ। একটাবার, শুধু একটাবার সুযোগের জন্য, পরীক্ষার জন্য হাত পাখাকে পরীক্ষা করা দরকার আছে না নাই জোরে বলেন। লেনিন, কার্ল মার্কস আর আব্রাহাম লিঙ্কন, শেখ মুজিবুর জিয়ার আদর্শের মাধ্যমে বাংলাদেশের মানুষের মুক্তি আর শান্তি আসতে পারে না। 54 বছরে তা পরীক্ষা হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? একটাবার পরীক্ষার জন্য মাসিমপুরবাসীর কাছে একটাবার পরীক্ষার জন্য এই 53 বছর বারবার আপনারা পরীক্ষা করেছেন, নৌকাকে পরীক্ষা করেছেন, আপনারা ধানের শীষকে পরীক্ষা করেছেন, লাঙ্গলকে পরীক্ষা করেছেন, বিভিন্ন মার্কার নেতাদেরকে পরীক্ষা করেছেন, আপনাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। একটাবার, শুধু একটাবার সুযোগের জন্য, পরীক্ষার জন্য হাত পাখাকে পরীক্ষা করা দরকার আছে না নাই জোরে বলেন। আগামী দিনে বীর সাহেব চরমনের নেতৃত্বে বাংলাদেশের সকল ইসলামপন্থী দল একত্রিত হয়ে যদি আপনাদের কাছে একটা ভোট ভিক্ষা চায়, সেই ভোট ভিক্ষা দিতে আপনারা যে আছেন তো ইনশাল্লাহ। নরসিংদী 3 শিবপুরের আগামী হাতপাখার কান্ডারি আমাদের প্রাণপ্রিয় নেতা হজরত মাওলানা ওয়াহেদ হোসেন ভূঁইয়া উপস্থিত আছেন। মাসিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে যদি হয় তাহলে নির্বাচন করবেন হজরত মাওলানা নাসিরউদ্দিন সরকার সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সবাইকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী মাসিমপুরবাসী, আমরা জানি শিবপুর বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি থানা। সেই থানার মধ্য থেকে মাসিমপুর ইউনিয়ন অন্যরকম একটি ইউনিয়ন, যেই মাটিতে বিভিন্ন সময় জাতীয় নেতার জন্ম হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা বিভিন্ন সময় দেখেছি এই মাসিমপুর ইউনিয়নের মানুষ অন্যায়ের সাথে কোনো সময় আপোষ করে নাই। আমরাও এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি আপনাদের সামনে সত্যকে উপস্থাপন করতে পারি, আপনাদের সামনে সত্যকে যদি উন্মোচন করতে পারি, আমরা বিশ্বাস করি সত্যকেই আপনারা ধারণ করবেন, মিথ্যাকে পরিহার করবেন, কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা দেখেছি আমরা যেই দেশটায় বসবাস করি, এই দেশে গোটা পৃথিবীর সাথে এই দেশ যদি তুলনা করি, তাইলে এই দেশ এমন একটি দেশ যেই দেশে পাহাড়ি সম্পদ দিয়ে ভরপুর, এই দেশে পানি সম্পদ দিয়ে ভরপুর, এই দেশে মৎস্য সম্পদ রয়েছে, এই দেশের মাটির নিচে খনিজ সম্পদ রয়েছে। এখানে আপনার এমন কোনো জিনিস নাই যেখানে নাই, এখানে বনজ সম্পদ রয়েছে। বাংলাদেশের যুবকদের শরীরের ভিতরে এমন শক্তি রয়েছে যা গোটা দুনিয়ার কোনো যুবকের শরীরের ভিতরে নাই। শ্রমিকরা এত পরিমাণে কাজ করে যা অন্য কোনো পৃথিবীর মানচিত্রের মানুষগুলো এত পরিমাণে কাজ করতে পারে না। বাংলাদেশের এমন একটি উর্বর জমি রয়েছে, যেই জমির প্রত্যেক পরতে পরতে মাটির মধ্যে এমন উর্বরতা রয়েছে, আপনি এখান থেকে একটি আম খেয়ে সামনের দিকে নিক্ষেপ করলে সামনে থেকেই ওই আমের থেকে আল্লাহ তাআলা একটা চারা গজায় দেয়, কথা বলেন ঠিক কিনা? গোটা দুনিয়ায় এত উর্বর কোনো জমি নাই। আমরা এখানে মানব সম্পদ রয়েছে, এখানে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এখানে সব কিছু আছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমরা এই দেশটাকে যেইভাবে সাজানো দরকার ছিল, আমরা আমাদের নেতৃত্বের কারণে দেশ শাসক যারা করেছে তারা এই দেশের মানুষের জন্য ভাগ্যের পরিবর্তন করতে চায় নাই বিদায় আমরা এই দেশটাকে রক্ত দিয়ে, জীবন দিয়ে 1971 সালে যেইভাবে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলাম, আমরা সেই স্বপ্নের ধারে কাছেও নাই। আমরা মালয়েশিয়া দেখেছি, আমরা দেখেছি ওই সময় বাংলাদেশের পৃথিবীতে বাংলাদেশের টাকার সাথে তাদের টাকার একেবারে নিম্ন অবস্থায় ছিল, কিন্তু আজকে মালয়েশিয়া কোন অবস্থায় গিয়েছে আমরা সকলেই জানি। বাংলাদেশের যুবকরা তারা বাংলাদেশের মানুষের বাপ মায়ের ভিটা মাটি বিক্রি করে তারা কিছু টাকা সংগ্রহ করে বিদেশে পাড়ি জমায়, সেইখানে তারা কষ্টের পর কষ্ট করে তারা দিনের পর দিন শ্রম বিনিয়োগ করে সেই যুবকগুলো যখন দেশে টাকা পাঠায়, আর এই দেশের কিছু নেতা ছিল যারা বিগত দিন দেশ শাসন করেছে, বাংলাদেশের যুবকরা এক মুঠো ভাত খাবারের জন্য ভিটা মাটি বিক্রি করে বিদেশে গিয়ে তারা তাদের নিজেদের জন্য কিছু শ্রম বিনিয়োগ করে কিছু টাকা দেশে পাচার করে, আর বাংলাদেশের নেতারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে কানাডায় বেগমপাড়া তৈরি করেছিল, কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, বাংলাদেশের এক একজন গার্মেন্টস শ্রমিকদের অবস্থা কি? ওরা ঘন্টার পর ঘন্টা ডিউটি করার পর এই শ্রমের মূল্য হয় 8 থেকে 10,000 টাকা। এই শ্রমটাই যদি তারা আজকে আরব আমিরাতে দেয়, সেখানে তারা এই শ্রমের বিনিময়ে 50,000 টাকার উপরে তারা পায়। এই একই শ্রম যদি তারা ইউরোপ আমেরিকাতে দেয়, তারা কয়েক লক্ষ টাকা পায়। আমার আপনাদের কাছে জিজ্ঞাসা, যেই শ্রমিক যেই শ্রম বাংলাদেশের গার্মেন্টসে দেওয়ার কারণে 8 থেকে 10,000 টাকা পাইল, ওই একই শ্রম একই শক্তি তারা আজকে আরব আমিরাতে দেওয়ার পর 50,000
সেটা ইউরোপে যাওয়ার পর লক্ষ লক্ষ টাকা হয়। কারণ এটা বাংলাদেশের আমাদের দুর্ভাগ্য, আমরা বাংলাদেশকে ইউরোপ আমেরিকার মতো উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের অবস্থা আমরা বিগত দিনে দেখেছি। বাংলাদেশে আমরা বিগত নেতার পরিবর্তন দেখেছি, মার্কার পরিবর্তন দেখেছি, বিভিন্ন স্লোগানের পরিবর্তন করতে দেখেছি, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমরা বিগত দিনে দেখেছি যারা বিভিন্ন স্লোগান দিয়ে আমাদেরকে ধোঁকা দিয়েছে, যারা বলেছে সোনার বাংলা করবে, ডিজিটাল বাংলা করবে, তারা আমাদের সামনে সবুজ বাংলার স্লোগান দিয়েছে, স্মার্ট বাংলার স্লোগান দিয়েছে। আমরা দেখেছি তারা কিছুই দিতে পারে নাই। তারা আমাদেরকে, বাংলাদেশের মানুষগুলোকে আজকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছিল। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে যদি তাকান, আজকের শিক্ষা ব্যবস্থা এমন এক পর্যায়ে নিয়ে গেছে, আজকে একটা সন্তান মাস্টার্স পাস করার পর তার বাবার সামনে কিভাবে দাঁড়াবে, তার মায়ের সামনে কিভাবে কথা বলবে, বড় ভাইকে কিভাবে সম্মান করবে, আজকে গোটা শিক্ষা ব্যবস্থার ভিতরে এই নৈতিকতা শিক্ষা তাদের মধ্যে নাই। আজকে আমরা যদি দেখি বাংলাদেশের হাসপাতালগুলোর অবস্থা, বাংলাদেশের সরকারি হাসপাতালগুলো, এখানে ডাক্তার যারা আছে, প্রত্যেক ডাক্তারের পিছনে আপনার আমার শ্রমিক মেহনতি মানুষগুলোর টাকা সেখানে বিনিয়োগ করা হয়, বিদায় তারা ডাক্তার হইতে পারছে। আজকে সেই সরকারি ডাক্তারগুলো সরকারি চেম্বারে বসে না, প্রাইভেট চেম্বারে গিয়ে তাদেরকে 5-6 হাজার টাকা, এমনকি হাজার হাজার টাকা দিয়ে তাদেরকে দেখাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এই অবস্থা। বাংলাদেশের আজকে আমরা যদি শ্রমিকদের দিকে তাকাই, তাইলে বাংলাদেশের মানুষ শ্রম করবে কোথায়? আদমদি জুট মিল বন্ধ করে দেওয়া হয়েছে, নরসিংদীর ইউএমসি জুট মিল বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের একসময় সোনালী আঁশ পাট ছিল, পাটের উৎপাদন বাংলাদেশ থেকে বিলুপ্ত করা হয়েছে। আজকে বাংলাদেশের চামড়া শিল্প, বাংলাদেশের চামড়া শিল্পকে আগে সরাসরি আমেরিকা ইম্পোর্ট করত। আজকে আমরা বিগত সরকারগুলোতে দেখেছি চামড়া শিল্পকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে বাংলাদেশ থেকে ভারত চামড়া পাচার করে সেই চামড়া আবার আমেরিকাতে বিক্রি করে বাংলাদেশ থেকে এই চামড়ার একটা শিল্পটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কৃষক, শ্রমিক, আমরা মানুষ, আমরা যারা দেখেছি, যারা কৃষক, যারা ফসল ফলবে, ফসল ফলানোর সময় সারের দাম প্রত্যেকবার বৃদ্ধি করা হয়। সেই শ্রমিকরা তারপরেও নিজের ঘাম দিয়ে, রক্ত দিয়ে, যখন এই মোহাব্বত দিয়ে আমরা যখন কৃষি কাজ করি, উৎপাদন করি, যখন আমাদের ঘরে ফসল আসবে, তখন কৃত্রিমভাবে এই ফসলের দাম, ধানের দাম কমিয়ে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি ন্যায্য দাম বাংলাদেশের কোনো কৃষকরা পায় নাই। আজকে শিক্ষিত সমাজ, আজকে আমরা দেখেছি যুবকরা, তাদের চাকরির অধিকার নাই। এই রকম মেধার অধিকার না থাকার কারণে আমরা বিগত দিনে দেখেছি আজকে বাংলাদেশটাকে যেইভাবে পরিচালনা করার দরকার ছিল, যোগ্য নেতৃত্বের অভাবে আমরা বাংলাদেশকে সেই পর্যন্ত নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বিগত সেই 15 বছরে শেখ হাসিনা 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। 28 লক্ষ কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা মানে বাংলাদেশের এই বছরের বাজেট হয়েছে প্রায় 8 লক্ষ কোটি টাকা। আপনি হিসাব করেন এই 18 লক্ষ কোটি টাকা কার? এই টাকাগুলো আপনার আমার সকল মানুষের। এই টাকাগুলো তারা বিদেশে পাচার করে দিয়েছে। আমরা চাই যারা এই টাকা পাচার করেছে, যারা বিগত দিনে আজকে বিচার ব্যবস্থার মধ্যে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে। এসকে সিনহা বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল, প্রধান বিচারপতি হওয়ার পরেও বাংলাদেশের প্রধান বিচারপতি ন্যায্য বিচার পায় নাই। আজকে আদালতগুলোতে গিয়ে দেখবেন মিথ্যা মামলার সয়লাভ। আপনি আমি মিথ্যা মামলার শিকার হইতেছি। অতএব বাংলাদেশকে নতুন করে সাজাইতে হবে, যেখানে প্রত্যেক মানুষ, আজকে বাংলাদেশের অবস্থা এই, বাংলাদেশের মানুষ, এক একটা মানুষ খোলা আকাশের নিচে বসবাস করে, একটা কম্বলের জন্য মানুষ চিৎকার করতে থাকে শীতকালে, আর পার্শ্ববর্তী 10 তলা বিল্ডিং এর উপরে এক শ্রেণীর মানুষগুলো 10 তলা বিল্ডিং এর উপরে থাকে, আরেক প্রকার মানুষগুলো খাবারের জন্য আজকে সেই বিল্ডিং এর নিচে খোলা আকাশের নিচে বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখি বাংলাদেশের মানুষগুলো খাবার, এক শ্রেণীর মানুষ খাবার নষ্ট করে, আরেক শ্রেণীর মানুষগুলো কাক আর কুকুরের সাথে ডাস্টবিনে খাবারের সাথে যুদ্ধ করে। এই বৈষম্যমুক্ত বাংলাদেশ আমরা চাই না। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে আমরা খাইলে সবাই খাবো, যদি অভুক্ত থাকতে চাই সবাই অভুক্ত থাকবো। কথা বলেন ঠিক কিনা? সেই আদর্শ দিয়েছে ইসলাম, মানব রচিত কোনো আদর্শ। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, লেনিন, কার্ল মার্কস আর আব্রাহাম লিঙ্কন, শেখ মুজিবুর জিয়ার আদর্শের মাধ্যমে বাংলাদেশের মানুষের মুক্তি আর শান্তি আসতে পারে না। 54 বছরে তা পরীক্ষা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একটাবার পরীক্ষার জন্য মাসিমপুরবাসীর কাছে, একটাবার পরীক্ষার জন্য এই 53 বছর বারবার আপনারা পরীক্ষা করেছেন, নৌকাকে পরীক্ষা করেছেন, আপনারা ধানের শীষকে পরীক্ষা করেছেন,
লাঙ্গলকে পরীক্ষা করেছেন, বিভিন্ন মার্কার নেতাদেরকে পরীক্ষা করেছেন, আপনাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। শুধু একটাবার সুযোগের জন্য, পরীক্ষার জন্য হাত পাখাকে পরীক্ষা করা দরকার আছে না নাই জোরে বলেন। আগামী দিনে বীর সাহেব চরমনের নেতৃত্বে বাংলাদেশের সকল ইসলামপন্থী দল একত্রিত হয়ে যদি আপনাদের কাছে একটা ভোট ভিক্ষা চায়, সেই ভোট ভিক্ষা দিতে আপনারা যে আছেন তো ইনশাল্লাহ। পরীক্ষার জন্য হলেও মাওলানা ওয়াজ হোসেন ভূঁইয়া এখানে আছে। এই চেহারা যদি আপনারা দেখে সাক্ষী দেন, এই চেহারা যদি আপনাদের ভোট নিয়ে, এই চেহারাওয়ালা এই দাড়িওয়ালা মানুষটা যদি আপনাদের ভোটের সাথে বেইমানি করে, ভোটের দরকার নাই। আর যদি মনে করেন না এই ব্যক্তি সংসদে গিয়ে আমাদের ন্যায্যর কথা বলবে, আমাদের অধিকারের কথা বলবে, এই ব্যক্তি সংসদে গিয়ে রিলিফের মাল চুরি করবে না, তাহলে হাত পাখাকে, ওয়াজ হোসেন ভূঁইয়াকে একটা ভোট দেওয়া দরকার আছে কিনা জোরে বলেন। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি দ্ব্যর্থহীনভাবে বলি, মাওলানা নাসির উদ্দিন সরকার এই মাসিমপুর ইউনিয়নের জন্য একটা রত্ন। আমি দল মতের ঊর্ধ্বে উঠে স্পষ্টভাবে বলি, এই মাসিমপুর ইউনিয়নে গোটা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিল মান্নান ভূঁইয়া সাহেব। বাংলাদেশের উজ্জ্বল এই মাসিমপুর ইউনিয়ন থেকে শহীদ আসাদ যেরকম সুনাম অর্জন করেছিল, আপনারা যদি শহীদ আসাদ এবং মান্নান ভূঁইয়ার মতো মাওলানা নাসির উদ্দিন সরকারের সাথে থাকেন, আমি এখান থেকে ঘোষণা দিলাম এই মাসিমপুর থেকে আবার জাতীয় নেতার তৈরি হবে ইনশাল্লাহ। এই মাসিমপুর থেকে মাওলানা নাসির উদ্দিন সরকার যদি চেয়ারম্যান হয়, মাসিমপুর ইউনিয়নে তার সুনাম থাকবে না, গোটা বাংলাদেশে ছড়িয়ে যাবে। অতএব একটাবার আমার বন্ধু মাওলানা নাসির উদ্দিন সরকারকে সুযোগ দেন। আমি বিশ্বাস করি আপনাদের ভোটের আমানত, আপনাদের সকল আমানত মাওলানা নাসির উদ্দিন সরকার আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে দিবে ইনশাল্লাহ। অতএব বলতে চাই, এই 54 বছর পর্যন্ত শেখ মুজিবের আদর্শের সৈনিকরা দেশ শাসন করেছিল, বাংলাদেশের মানুষকে শান্তি আর মুক্তি আর নিরাপত্তা দিতে পারে নাই। জিয়ার আদর্শের সৈনিকরা দেশ শাসন করেছে, বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারে নাই। এরশাদের সৈনিকরা দেশ শাসন করেছিল, বাংলাদেশের মানুষকে শান্তি আর মুক্তি আর নিরাপত্তা দিতে পারে নাই। অতএব আজকে থেকে ঘোষণা করতে চাই, আগামীর বাংলাদেশ শেখ মুজিব, জিয়া আর এরশাদের সৈনিকরা দেশ শাসন করবে না, বাংলাদেশ সামনে শাসন করবে মুহাম্মাদের সৈনিকরা। অতএব বাংলাদেশের সকল কল কারখানা, বিশ্ববিদ্যালয়, সকল হাটে বাজারে, সকল শ্রেণী পেশার মানুষের কর্ণকুহুরে, শিক্ষিত অশিক্ষিত, ছাত্র যুবক ব্যবসায়ী, সকল হিন্দু বৌদ্ধ মুসলিম সকলের কর্ণকুহুরে আওয়াজ পৌঁছে দিতে হবে, সকল মার্কার দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সংগ্রামিত হইতে জনতা সম্মেলনের এই